প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। বাংলাদেশে হেলথ কেয়ার বা চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আছেন, বিশেষভাবে ডাক্তার এবং নার্স, তাদের ব্যাপারে অভিযোগের কোনো শেষ নেই। অন্তহীন অভিযোগ আছে তাদের বিষয়ে, রোগী এবং রোগীর স্বজনদের কাছ থেকে। আমাদের কম বেশি সবারই এই অভিজ্ঞতা আছে আসলে, দুর্ভাগ্যক্রমে। তো তাদের ব্যাপারে অভিযোগের ব্যাপারটি একটু বেশি। হেলথ কেয়ার বা স্বাস্থ্যসেবা নিয়েছেন কোনো জায়গায়, বিশেষভাবে সরকারি হসপিটালগুলোতে, এবং সন্তুষ্ট হয়েছেন, সেবা পেয়ে পরিপূর্ণভাবে স্যাটিসফাইড, এমন রোগী বা রোগীর স্বজনের সংখ্যা কিন্তু বাংলাদেশে সত্যিকার অর্থেই খুব কম। অনেকের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেছি, খুব ভালো ফলাফল পাইনি। তাই এটি বলা উচিত বা বলা যায় যে ব্যাপক অসন্তোষ আছে এই বিষয়ে হেলথ কেয়ার প্রফেশনালদের কাছ থেকে, এবং বিশেষভাবে এই দুটো শ্রেণী, ডাক্তার এবং নার্স। অনেকে তাদেরকে গালি দিয়েও কথা বলেন। ডাক্তার নার্সদের নাম আসলে অনেকে কসাইয়ের সঙ্গে তুলনা করেন ডাক্তার সাহেবদের, যদিও এটি দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক, খারাপ এরকম একটি মন্তব্য করা। বাট আমি নিজের কানে অনেকবার শুনেছি, প্রিয় দর্শক আপনারাও আমার সঙ্গে একমত হবেন, এমন গালি তারা দিয়ে থাকেন ডাক্তার সাহেবদের বা কসাইদের সঙ্গে তুলনা করে থাকেন। তাদেরকে হার্টলেস মনে করেন, হার্টলেস, মাইন্ডলেস, এরকম ব্যাপার দাঁড়িয়েছে। তো আর ছাত্র জীবনে দেখা গিয়েছে এমন ছাত্রকে খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশের ছাত্র বা ছাত্রীকে যারা রচনা লিখবার সময় আমার জীবনের লক্ষ্য বা মাই এইম ইন লাইফ, বড় হলে ডাক্তার হতে চাই, এই কথা লিখেননি। এমন ছাত্র ছাত্রীর সংখ্যা একেবারেই বিরল। সবাই কম বেশি বুঝে না বুঝে আমরা কিন্তু পরীক্ষার খাতায় সেকেন্ডারি স্কুলে, মাধ্যমিক পর্যায়ে এই রচনা লিখেছি, ডাক্তার হতে চাই। এমনও হতে পারে, আমি জানি না হয়েছে কিনা, হিউম্যানিটিজ নিয়ে পড়াশোনা করছে বা বিজনেস স্টাডিজ নিয়ে এমন শিক্ষার্থীও ভুলক্রমে এমন রচনা লিখে থাকবেন যেখানে তিনি লিখেছেন বড় হলে ডাক্তার হতে চান, যেখানে হিউম্যানিটিজ বা বিজনেস স্টাডিজ নিয়ে পড়লে ডাক্তার হবার কোনো সম্ভাবনাই নেই, ডাক্তারি পড়াই যাবে না, এলিজিবল হবে না অ্যাপ্লাই করবার জন্য, তারাও লিখেছেন। আর এই কারণটি হলো ডাক্তারি পেশাটি বা এই পদটি একটি প্রিফার্ড পজিশন বাংলাদেশের জন্য। আর যতটা না ছাত্রছাত্রীর নিজের ইচ্ছায় তারা এগুলো লিখছেন রচনায় বা পরীক্ষার খাতায়, তার চাইতে বেশি লিখছেন মা বাবার ইচ্ছা পূরণের জন্যে। গ্রামে কেন বলছি, শহরেও দেখছি বেশিরভাগ মা বাবার প্রথম টার্গেট থাকে তার বাচ্চা বড় হলে ডাক্তার হবে অথবা ইঞ্জিনিয়ার হবে। ডাক্তার বা ইঞ্জিনিয়ার, এই দুটোর বাইরে বাংলাদেশে আর কোনো পেশা নেই, তাই এই দুটোর একটি হওয়া লাগবে, বিশেষভাবে ডাক্তার। তো যাই হোক, তো একটি জনপ্রিয় ব্যাপার ছিল এটি, কিন্তু আসলে বাস্তবে দেখা গিয়েছে ডাক্তার সাহেবদের উপর, যারা ডাক্তার হয়ে গিয়েছেন তাদের উপর লোকেরা খুব বেশি সন্তুষ্ট হতে পারছেন না। বিদেশের ব্যাপারটি ভিন্ন, বাট বাংলাদেশের কথা বলছিলাম। তো এরই মধ্যে মাঝে মাঝে আমরা এমন দু একজন হেলথ কেয়ার প্রফেশনাল, বিশেষভাবে ডাক্তার এবং নার্সকে পেয়ে যাই যারা আমাদের ভাবনায় নাড়া দেয়, যারা তাদের সম্পর্কে, এই পেশা সম্পর্কে যে বাজে ধারণাটি আছে সেই ধারণাটি দূর করতে সাহায্য করেন। এমন উদাহরণ মাঝে মাঝে আমরা পেয়ে যাই। তো প্রিয় দর্শক, আজ এই এপিসোডে তেমনই একজন চিকিৎসক এবং দুজন নার্সকে নিয়ে কথা বলবো। ইতিমধ্যে যারা সংবাদপত্র পড়েছেন তারা হয়তো অবগত আছেন বিষয়টি সম্পর্কে। আমি কি বিষয়ে কথা বলতে চাচ্ছি হয়তো আঁচ করে ফেলেছেন। তারপর বলছি, আমাদের এখানে শুক্রবার যে ভূমিকম্পটি হয়ে গেল, গত কয়েক দশকের মধ্যে তীব্রতার দিক থেকে সবচেয়ে বড় এই ভূমিকম্পটি। যদিও রিক্টার স্কেলে 5.7 মাত্র ম্যাগনিটিউড বা তীব্রতা, কিন্তু ঝাঁকুনিটি কিন্তু প্রবলভাবে অনুভূত হয়েছিল। ঢাকাবাসী টের পেয়েছেন। আর যেটি এপিসেন্টার বা উৎপত্তিস্থল নরসিংদী, আশেপাশের জেলার নরসিংদী সহ মানুষেরা টের পেয়েছেন খুব ভালোভাবে। আমি নিজেই এপিসেন্টার থেকে 14-15 কিলোমিটারের মধ্যে ছিলাম, সো আমিও টের পেয়েছি। আমার লাইফ টাইমে এত বড় ঝাঁকুনি দিয়ে এত বড় ভূমিকম্প আমি কখনো দেখিনি, আমার অভিজ্ঞতার বাইরে। তো এই দুঃখজনক ভূমিকম্পের কারণে বেশ কিছু প্রাণ গিয়েছে, কিছু মানুষের, শত শত মানুষ আহত হয়েছেন, এখনও তারা হসপিটালাইজড। এবং সবচেয়ে বড় কথা হলো, পুরো বাংলাদেশের মানুষকে আতঙ্কিত করেছে। আমরা এখন প্যানিক করছি সবসময়, এবং কেউ কেউ পোস্ট আর্থকোয়েক ডিজিনেস সিন্ড্রোমে ভুগছি। একটি টার্ম আছে ভূমিকম্পের সঙ্গে রিলেটেড, মনোবৈজ্ঞানিক টার্মটি
PEDS, পোস্ট আর্থকোয়েক ডিজিনেস সিনড্রোম, অর্থাৎ ভূমিকম্প এখন হচ্ছে না, তারপরও আমরা অনেকেই ফিল করছি, একটু পরপর মনে হচ্ছে কিছু দুলে উঠলো, কোথাও বসেছি জায়গাটি দুলে উঠলো, এই বোধহয় ভূমিকম্প আঘাত করলো। এই যে একটি মানসিক অবস্থায় আমরা পড়ে গিয়েছি, এটিকেই বলা হয় PEDS। সো আমরা এরকম PEDS-এ অনেকে ভুগছি অলরেডি। তো সেই ভূমিকম্পের দিন শুক্রবার 10টা 38 মিনিট 26 বা 25 সেকেন্ডের দিকে ভূমিকম্প আঘাত এনেছিল প্রথমবার। ম্যাগনিটিউড ছিল 5.7 আর উৎপত্তিস্থল ছিল নরসিংদী শহর থেকে 14 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মাধবদী নামক জায়গায়। তো ঢাকা শহর যখন কেঁপে উঠল, পুরো ঢাকা শহর, সমস্ত হাই রাইজ বিল্ডিংগুলো কেঁপে উঠল, মানুষ দিক বিদিক ছোটাছুটি শুরু করলেন, বিভিন্ন জায়গা থেকে, বাসা থেকে, বিল্ডিং থেকে তারা দৌড়ে রাস্তায় চলে গেলেন অনেকে, এবং এইভাবে দৌড়াতে গিয়ে অনেকে আহত হলেন। এবং একটি দুঃখজনক ঘটনা ঘটল ঢাকার কসাইটুলিতে। সেখানে এরকম রাস্তা দিয়ে যাওয়ার সময় 3 জন মানুষ, তাদের উপর পাশের বিল্ডিংয়ের রেলিং ভেঙে পড়ল, এবং একজন মেডিকেল স্টুডেন্ট সহ আরও 2 জন প্রাণ হারালেন সেই ঘটনায়। আরও বিভিন্ন জায়গায় অন্তত 9 জন প্রাণ হারিয়েছেন। এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা খুব সম্ভবত 11 বা 12। তো এই দুঃখজনক ঘটনাগুলো ঘটেছিল কারণ মানুষ ভয় পেয়েছিলেন, মানুষের অন্তরাত্মা শুকিয়ে গিয়েছিল। কয়েক সেকেন্ডের জন্য মানুষ কেয়ামত দেখতে পেয়েছিলেন সামনে, মৃত্যু দেখছিলেন সবাই, তাই দিক বিদিক ছোটাছুটি করছিলেন। কোনো হিতাহিত জ্ঞান ছিল না কারো, যে যেখান থেকে পেরেছেন বিল্ডিং থেকে বেরিয়ে বাইরে দৌড়েছেন। এটা কারো মাথায় আসেনি যে আমি যে আমার বিল্ডিং থেকে বেরিয়ে রাস্তায় যাচ্ছি, রাস্তার দুপাশে তো আরও বিল্ডিং আছে, যেহেতু আমাদের ঘনবসতি ঢাকায় বিশেষভাবে, সেই বিল্ডিং তো আমার উপর ভেঙে পড়তে পারে। এই খেয়াল কারো হয়নি, আসলে হয় না এইসব মুহূর্তে। তো তাই হয়েছিল। আর যেখানে মানুষ প্রাণ বাঁচাতে সবাই অস্থির, বিজনেস সেন্টার সব কিছু ফেলে দিয়ে মানুষ কিন্তু গিয়েছে এদিক ওদিক, চিন্তা করেনি। কেউ দোকানদার ছিলেন, সুপার শপে ক্যাশিয়ার ছিলেন, ক্যাশ কাউন্টার ফেলে পালিয়েছেন, কেউ দোকান ছেড়ে পালিয়েছেন, যে যেভাবে পেরেছেন প্রাণ বাঁচাবার চেষ্টা করেছেন। ঠিক সেই মুহূর্তে শুক্রবার সকাল 10টা 38-39 দিকে ঢাকার শ্যামলীর ডক্টরস কেয়ার হসপিটাল ঢাকার শ্যামলীতে অবস্থিত, 20 তলা একটি হাই রাইজের 4র্থ তলায় এইটি অবস্থিত। আর সেখানে NICU বা নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, নবজাতকদের জন্যে তাদেরকে বিশেষ সেবা দেবার জন্য যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটটি রয়েছে নিউনেটালদের জন্যে, সেখানে কর্তব্যরত ছিলেন ডাক্তার ইব্রাহিম সর্দার, একজন তরুণ ডাক্তার, যিনি BCS 48তম BCS-এর সুপারিশপ্রাপ্ত হয়েছেন, একদম তরুণ ডাক্তার। তিনি সেখানে দায়িত্ব পালন করছিলেন ইনচার্জ হিসেবে, সেই NICUর ইনচার্জ, এবং তার সঙ্গে ছিলেন 2 জন নার্স। তো যখন এই কাঁপুনি শুরু হলো, যা পরবর্তীতে ফুটেজ দেখা গিয়েছে, সেই হসপিটালের ফুটেজ এসেছে বাইরে, ফেসবুকে এসেছে, তো সেভাবে আমাদের জানা এবং সংবাদপত্রেও এসেছে। তো সেই ফুটেজে দেখা গিয়েছে সেই বিল্ডিং, সেই NICU কাঁপছে থরথর করে। আর সেখানে সেই ডাক্তার ইব্রাহিম সর্দার একজন নবজাতককে শক্ত করে ধরে রেখেছেন, এইভাবে শিল্ড হয়ে তার উপর ঝুঁকে আছেন, এবং তাকে হাত দিয়ে ধরে রেখেছেন, এবং তাকে ফলো করেছেন তার 2 জন অ্যাসিস্ট্যান্ট, 2 জন নার্স। তারা ছিলেন নার্স মুক্তা এবং নিপা বিশ্বাস এবং মুক্তা আক্তার। এই 2 জন নার্সও 2 জন নবজাতককে ধরে দাঁড়িয়েছিলেন এবং তাদের উপর শিল্ড হয়ে দাঁড়িয়েছিলেন, তাদের নিরাপত্তা বিধান করছিলেন। তারা সেই NICU ছেড়ে যাননি। সব কিছু থরথর করে কাঁপছিল, বাট তারা যাননি, তারা স্টেশন লিভ করেননি। ওই মুহূর্তে তাদের কাছে বড় হয়ে দেখা দিয়েছিল সেই শিশুদের প্রাণ, যা সত্যিকার অর্থে আমাদের ভাবায়, আমাদের অনুভূতিকে নাড়া দেয়। যেদিকে তাকাই শুধু আত্মকেন্দ্রিক স্বার্থপর মানুষ দেখি। স্বার্থের বাইরে আজকাল কেউ কিছু করতে চায় না, কেউ কারোর জন্য ভাবে না। আর নিজের জীবন বলে কথা, জীবনের মায়া সবচাইতে বেশি, এর চাইতে বড় কোনো মায়া হয় না মানুষের। সেই মানুষগুলো নিজের জীবনের মায়া ত্যাগ করে এইভাবে অন্যের বাচ্চাকে বাঁচাবার জন্য এভাবে শিল্ড হয়ে সেই ভূমিকম্পের মধ্যে সেখানে অবস্থান করা, সব কিছু ভুলে গিয়ে নিজের পেশাদারিত্বের প্রতি সিনসিয়ারিটি প্রদর্শন করা, ডেডিকেশন এবং ডিভোশন দেখানো সোজা কথা নয়। এইটি সব লোকের পক্ষে সম্ভব হবে না, সব ডাক্তার নার্সের পক্ষে সম্ভব হবে না। তারা একটি ইতিহাস গড়েছেন, আমি মনে করি নজিরবিহীন এই ঘটনা বাংলাদেশের হেলথ কেয়ার সেক্টরে। তাই আমরা তাদের নিয়ে গর্ব করতে পারি।
তারা যা করেছেন সেটি অসাধারণ। পরবর্তীতে সেই শিশুদের মা বাবা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তারা বিশ্বাস করতে পারছিলেন না যে তাদের বাচ্চারা নিরাপদ আছেন এবং ডাক্তার নার্সরা তাদের বাচ্চাদের ছেড়ে যাননি, তারাও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আর ডক্টর ইব্রাহিম সর্দার সেই ফুটেজটি তার ফেসবুক থেকে পাওয়া গেছে এবং ফেসবুকে অসংখ্য মানুষ তাকে কংগ্রেচুলেট করেছেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আমিও এই মুহূর্তে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি, তাকে স্যালুট করছি এবং সেই দুইজন নার্সকেও স্যালুট করছি। আপনারা অসাধারণ কাজ করেছেন। উই আর প্রাউড অব ইউ। পুরো হেলথ কেয়ার সেক্টর আপনাদের বিষয়ে গর্ববোধ করতে পারে নিঃসন্দেহে। তো সেখানে ইব্রাহিম সর্দার সংক্ষিপ্ত বক্তব্যে বলেছেন, প্রথম আলোর সঙ্গে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন শনিবার দিন। তো সেখানে তিনি বলেছেন, আজকের ভূমিকম্পটা মনে করিয়ে দিল আমরা যারা হেলথ কেয়ারে কাজ করি আমাদের দায়িত্ব কখনো থেমে থাকে না। কম্পন শুরু হতেই অনেকে দৌড়াচ্ছিল বাইরে, কিন্তু আমি একজন ডাক্তার হিসেবে আর আমার সঙ্গে থাকা নার্সরা সবাই মিলে বাচ্চাগুলোকে শক্ত করে ধরে দাঁড়িয়েছিলাম। সিস্টেম নড়ছে, বিল্ডিং কাঁপছে, কিন্তু আমাদের হাতের ছোট্ট জীবনটা যেন নিরাপদ থাকে, এই চিন্তা ছাড়া আর কিছু মাথায় আসেনি। হয়তো এইটাই আমাদের পেশার সবচেয়ে বড় শিক্ষা, নিজের ভয়কে পেছনে রেখে অন্যের জীবনকে সামনে রাখা। আজ আবার বুঝলাম হেলথ কেয়ার শুধু চাকরি নয়, এটি একটি প্রতিশ্রুতি। সবাই নিরাপদে থাকবেন, প্রার্থনা সবার জন্য। বাহ, চমৎকার। সশ্রদ্ধ সালাম রইল ডাক্তার ইব্রাহিম সর্দার এবং নার্স মুক্তা আক্তার এবং নিপা বিশ্বাসের প্রতি এবং ভালোবাসা। প্রিয় দর্শক, আমাদের আসলে এরকম হেলথ কেয়ার প্রফেশনালি চাই। তাই আমরা আশা করছি বিচ্ছিন্ন হলেও, একটি ছোট্ট ঘটনা হলেও, এই ঘটনা আমাদের হেলথ কেয়ার সেক্টর সম্পর্কে, হেলথ কেয়ার প্রফেশনালদের সম্পর্কে ভিন্নভাবে ভাবতে সাহায্য করবে এবং আমরা ভিন্নভাবে ভাবতে চাই তাদের সম্পর্কে। তো আমি বিশ্বাস করি, এবং ইব্রাহিম সর্দার অত্যন্ত বিনয়ী, তিনি তার বক্তব্যে বলেছেন যে আমি একা না, এই পরিস্থিতিতে কোনো ডাক্তার নার্সই রোগীকে ছেড়ে যাবেন না। তিনি এই কথা বলেছেন, পুরো হেলথ কেয়ার সেন্টারকে হাইলাইট করেছেন। তার এই উচ্চাশা বা ভালো চিন্তা, ভালো ইমপ্রেশন তার কলিগদের সম্পর্কে নিশ্চয়ই প্রশংসনীয়, কিন্তু আমরা জানি বাস্তবতা এরকম নয়। তাই আমরা আশা করছি যে আমরা আরও এরকম ইব্রাহিম সর্দার, আরও মুক্তা বিশ্বাস এবং মুক্তা আক্তার এবং নিপা বিশ্বাস পাবো, ভবিষ্যতে আরও পাবো এরকম, এবং তাদের পদাঙ্ক অনুসরণ করবেন হেলথ কেয়ার সেক্টরের প্রফেশনালরা। নিশ্চয়ই আমরা এটা আশা করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।